মানে আমি বলি নিউজ এবং ভিউজের মধ্যে পার্থক্য আছে, আর কিছু কিছু জায়গায় মন্তব্য প্রতিবেদন বলে একটা শব্দ আছে। ওই রিপোর্টটা পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে পুরোটাই একটা মন্তব্য প্রতিবেদন। ইলিয়াস ভাই ঠিক বলছে কিনা, মন্তব্য প্রতিবেদন সেইটার বিরুদ্ধে আসলে না মানে ওই অপশন থাকে না। যে যারা গত 15 বছরে সবচেয়ে বেশি অ্যাসাসিনেট করছে তারেক রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে, দেশনেত্রীকে, তারা কিভাবে এসে এই কয়দিনের মধ্যে তারা এসে কিভাবে তার সাথে বসে হুজুর হুজুর করে যাচ্ছে। আমি খালি সাংবাদিক বলবো না, ব্যবসায়িক বলবো, সবাইকে বলবো। কিন্তু জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে মানে প্রশাসন পুরোপুরি বিএনপির দিকে ঝুঁকে পড়েছে একদম। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কিন্তু সংবাদ সম্মেলনে বলেছেন। আর এনসিপি তো সারাদিন বলছে যে এই নির্বাচন কমিশন হলো বিএনপি কমিশন। তো এই অবস্থায় আসলে আসলে কি বাস্তবতা এটা আছে? আচ্ছা, বাস্তবতাটা আছে একদম শেষ সময়, তো ওই জন্য পুরো উত্তর দিলাম, খালি 2-3টে উত্তর দিই। যে প্রিজাইডিং অফিসার, আপনি কাদেরকে প্রিজাইডিং অফিসার? ডিসি সাহেবদেরকে। এই ডিসি সাহেবরা গত 15 বছর রিটার্নিং অফিসার বলুন তাদেরকে, রিটার্নিং অফিসারগুলো, ডিসি সাহেবগুলো, রিটার্নিং অফিসারগুলো 15 বছর কারা আমলে নিয়োগপ্রাপ্ত, তারা কি অ্যাটিটিউড কোন জায়গায় করলো তার একটা উদাহরণ। মান্না ভাইয়ের বগুড়ারটা আপনি নিষিদ্ধ করলেন, একই ফর্ম সব কিছু, ঢাকারটা কি করলেন? অ্যালাউ করলেন। জারারটা আজকে বললো এর ফিল্মজি গ্রাউন্ড, কয়েক সেকেন্ডও নেয়নি শুনানি করতে, যে এটা কেমন করে উনি করলেন। আমি খালি উদাহরণ দিই, আমাদের কুড়িগ্রামে নমিনেশন পেপার যে কারণে বাতিল করলেন, ফেনীতে আর এক প্রার্থীর কি করলেন, ওই কারণেই তারটা অ্যালাউ করলেন। সারা দেশে একটা পার্টিকুলার পার্টির একটা নমিনেশনও বাতিল হয়নি, অন্য সব দলের নমিনেশন বাতিল হয়েছে। এবং এই লিস্টটা আমি লিখে নিয়ে আসলাম, ভাবছিলাম আপনি এগুলো প্রশ্ন করবেন। এগুলো যদি বলতে যাই তাহলে আজকে আর এইটাই শেষ হবে না, খালি আরেকদিন এটা নিয়ে কথা বলো। কিন্তু আপনার শেষ এই ভাইয়ের একটা কথা ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, যে ভাই 16ই ডিসেম্বর লন্ডনে জনাব তারেক রহমান একটা বক্তব্য দিয়েছিলেন। সে বক্তব্য জিসটা ছিল হচ্ছে যে 71কে, আচ্ছা জিসটা বলে দিচ্ছি আপনাকে, জিসটা এখানে লেখাই আছে। জেনুইন লয়ার। না 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 ভাই, আমার আচ্ছা, জিসটা হচ্ছে যে 71 সালে যারা ষড়যন্ত্র করেছিল, 75-এর নভেম্বরে 1996 সালে এবং পরবর্তী সময় যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারাই আজ সক্রিয়। ওখানে ভারত ছিল না ভাই। আর আপনি যেটা বললেন আমরা সবাই এক জায়গায়, আমি শেষ করে আপনার প্রশ্নটাই শেষ করে দিচ্ছি। দ্বিতীয় কথা, হ্যাঁ আমরা সবাই এক, ফ্যাসিবাদের যাতে কি না হয়, এ দেশে পুনর্প্রতিষ্ঠিত না হয়। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি 167 আসনে কিভাবে তাদেরকে অ্যালাউ করলেন, এই দুটার একটু উত্তর দেন। এটা কি বিএনপি করেছে অ্যালাউ? না না, আমরা ইলেকশন কমিশনের কথা বলছি। ইলেকশন কমিশন নিরপেক্ষ না, এর মধ্যে আমাদেরকে যেতে হচ্ছে। আমরা যদি এখন বলি নিরপেক্ষ না, ভোট করবো না, তাহলে আবার আমাদের উপর দোষ। আমি বললাম জাতীয় পার্টিকে আপনি প্রজ্ঞাপন দ্বারা বাতিল করে দিলেন, সেই দলের 167 জনকে আপনি নিয়ে আসলেন কেন? আবার কি 2008 সালের কোন অশনি সংকেত? অভিযোগের বাস্তবতা আছে নাকি এটা একটা শুধুমাত্র একটা প্রোপাগান্ডা এবং ক্যাম্পেইন একটা দলকে হেয় প্রতিপন্ন করবার জন্য? আর যদি সেটি হয়ে থাকে তাহলে 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে পরিবর্তন তো আসলো না কোনো। ধন্যবাদ আপনাকে একদম অন্তরের অন্তঃস্থল থেকে এই প্রশ্ন করার জন্য, কারণ এই উত্তরটা দেওয়ার জন্য মুখে আসে বললে ভুল হবে, উত্তরটা দিতে চাচ্ছিলাম। আমি যদি বলি বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক দল হিসেবে কারো যদি প্রতিষ্ঠা হয়ে থাকে, জামাত ইসলামের প্রতিষ্ঠা তো অনেক আগেই, মানে আধিপত্যবাদ বিরোধী দল হিসেবে যদি কারো প্রতিষ্ঠা হয়ে থাকে সেটা বিএনপি। তো এখন যে বিএনপি পুরো সময় নির্বাচনে জয়লাভ করেছে এই একটা ইস্যু দিয়েই সব সময়, তো হঠাৎ করে মানে জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে এই অভিযোগটা কিন্তু জোরে সোরে করা হচ্ছে যে বিএনপি আধিপত্যবাদ বিরোধী, তার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা হারিয়ে ফেলেছে। এইটা কি আসলে আপনাদের কোনো যৌক্তিক কথা আছে? এবং আপনার ব্যক্তি সারের ভাইয়ের বিরুদ্ধেও অভিযোগ আছে, আপনি মানে একটা টক শোতে সম্ভবত আপনি তারেক রহমানকে নিয়ে একটা কথা বলেছেন যে কথাটা আসলে সত্যি ছিল না এবং যেটা ইয়ে ছিল না। তো এটা কি আসলেই কোনো অভিযোগের বাস্তবতা আছে নাকি এটা একটা শুধুমাত্র একটা প্রোপাগান্ডা এবং ক্যাম্পেইন একটা দলকে হেয় প্রতিপন্ন করবার জন্য? আর যদি সেটি হয়ে থাকে তাহলে 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে পরিবর্তন তো আসলো না কোনো। ধন্যবাদ আপনাকে একদম অন্তরের অন্তঃস্থল থেকে এই প্রশ্ন করার জন্য, কারণ এই উত্তরটা দেওয়ার জন্য মুখে আসে বললে ভুল হবে, উত্তরটা দিতে চাচ্ছিলাম। প্রথমে তার আগে একটু বলে নিই, হঠাৎ করে মনে হয়েছে হচ্ছে অনেক কোম্পানিগুলোর মধ্যে আমি রহিম আফরোজ গ্রুপের হচ্ছে লিগ্যাল অ্যাডভাইজার। আর একটা জিনিস, সোলার সৌরশক্তি হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের একটা পার্ট। সো এই সৌরশক্তির কারণে ডক্টর ইউনূস সাহেবের সাথে আমার বসার সৌভাগ্য হয়েছে।
এই লিগ্যাল ম্যাটার নিয়ে। এইটা তারা সোলার প্যানেল করছে ঈদ কলের মাধ্যমে। এই ঈদ কলের ফান্ডটা দিছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক কি করে শোনেন, ওয়ার্ল্ড ব্যাংক 4 ধরনের ফান্ড দেয়। নাম্বার 1, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে লো ইন্টারেস্ট অর জিরো ইন্টারেস্ট। 2, IMF কনসেশনাল ফ্যাসিলিটিস অফার জিরো ইন্টারেস্ট লোন। ইসলামিক ফাইন্যান্স বেসড অন শরিয়া প্রিন্সিপালস। IMF করে এটা। এই যে IMF এর 4টা। 4 নম্বর, গভর্নমেন্ট অ্যান্ড ফাউন্ডেশন গ্রান্টস স্পেসিফিক প্রোগ্রামস। এই কেন বললাম ঈদকলের, এটা পড়ছে হচ্ছে 4-এর মধ্যে, গ্রান্টসের মধ্যে। তারা দিছিল বাংলাদেশের সোলার প্যানেল হিল ট্রাক্সে ইনস্টল করা হবে, কারণ ওখানে তখন গ্রিড লাইন যায়নি, যাতে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ যায় 2002 সাল থেকে। সো এটা মানুষ জানে না বলে আমি যে IMF থেকে বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ওই 0%-এ এবং গ্র্যান্ট নিতে পারবো না এবং ইসলামিক ফাইন্যান্স নিতে পারবো না, তা সে অপশনটা। কারণ সৌদি আরবে যখন দেওয়া হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক যখন ইনভেস্টমেন্ট করতেছে, তখন এইভাবে। আর একটা আছে, তাদের পার্টনারশিপ আছে। ওয়ার্ল্ড ব্যাংক পার্টনারশিপে ইনভেস্টমেন্ট করে। ওয়ার্ল্ড ব্যাংক ধরেন তেলের খনিতে করবে, সে পার্টনারশিপে করবে, যে যেখানে যা প্রফিট হবে ওয়ার্ল্ড ব্যাংক 25% নিয়ে চলে গেল। দ্যাটস দেয়ার ইজ। সো ওইখানে যেমন যে বাংলাদেশ চাইলেই আমি সুদমুক্ত থেকে ফিরে আসতে পারবো না, এটা না, দেয়ার ইজ সাম। আমার বাইরের কাছে একটা প্রশ্ন আছে, এখন করবেন আর পরে করেন না করেন ভাই এখন। ধরেন ওয়ার্ল্ড ব্যাংক আপনি যে 4টা বললেন, জি জি, এটা একটা তো অন্তত সুদের আছে এবং কিছু হচ্ছে অল্প সুদে। অল্প সুদ বা জিরো। তো পুরো ব্যাংকটি তো পরিচালনা করার জন্য একটা বিশাল কর্মী বাহিনী আছে নিশ্চয়ই, জি। বা অন্যান্য স্ট্রাকচার আছে, জি, জি। এগুলো হয়তো সুদের টাকা এগুলো মিটায় তাদের দায় দেনা, যেটা বেতন যা দিতে হয়। সেক্ষেত্রে কি এই ব্যাংকে যে অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়, সেটি শরীয়তভাবে রাখা সম্ভব? এটারই উদাহরণ আমি সেদিন ইসলামী ব্যাংক টানছিলাম। ইসলামী ব্যাংক তার সুদ নাই, তাহলে সমস্ত লোকের যে বেতন দিচ্ছেন, সেই বেতনটা কি ওই মুশারাকার মাধ্যমে দেওয়া হচ্ছে। ওইটা একদিন আরেকদিন বলবো, বাদ দেয়ার যে স্কোপ এতটুকুন বলে রাখলাম। আচ্ছা, ঠিক আছে। ভাইয়ের কোশ্চিনে চলে আসি। ভাইয়ের কোশ্চিনে হচ্ছে, প্রথমেই একটা দোষ স্বীকার করে নিই, সেটা হচ্ছে আমি পাকিস্তান টিভিতে এই সাক্ষাৎকার দিয়েছি। টিভি আর পাইলেন না? আচ্ছা, টিভি যে যখন যেখানে, ইংল্যান্ডেও দিচ্ছি, সব জায়গায় দিচ্ছি, সেইখানে এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা, ওদের মধ্যে ডিসেন্ট আবার এটাকে বের করছিল, যে সেটা হচ্ছে খালেদা পুত্রের সম্বল, নয়াদিল্লির বন্ধুত্ব ও মুক্তিযুদ্ধ। ওখানে আমার কথাটা হওয়া উচিত ছিল যে তারেক রহমান সাহেব ওখানে কি ছিল সেটাও বল। আরও একটা তাজ্জব কথা দেখে, আমার এই ইন্টারভিউ দেওয়ার পর ওরা করছে কি, ওদের প্রেস থেকে ওটা সরা ফেলছে। এখন সাবস্ক্রাইব না করলে, $150 না দিলে আপনি এই খবর আর পড়তে পারবেন না। আচ্ছা, এটা আমি আপনার জন্যও দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবারে কি ছিল ওখানে, এই ইয়াটা লেখছিল কে দেখেন ভাই, এটা দেন। এটা লেখছিল হচ্ছে অনির্বাণ দাশগুপ্ত। অনির্বাণ দাশগুপ্তর কোশ্চিন ছিল 2টা। একটা হচ্ছে, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। এটা উনি লিখেছিলেন, তারেক রহমান সাহেব বলছিলেন। উনি এই যে এখানে, ওই যে ওটা আমি বাংলা আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছে নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। অনেকের প্রশ্ন, দিন 15-18 মধ্যে এমন কি হলো যে তিনি দেশে ফেরার কথা ঘোষণা করলেন? আমি সেদিন ওখানে বলতে যে ইংরেজি তো দুর্বল, ওই জন্যে ট্রিটি বলে ফেলে দিছি। হ্যাঁ, ট্রিটি বলে ফেলে দিছি। বলতে হতো মানে কন্ট্রাকচুয়াল ট্রিটি না বলে ট্রিটি, তো আগে বুঝি কি, যে অভিযোগ আপনারা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে করেন, এরকম কিছু না, শেখ মুজিবুর বিরুদ্ধে অভিযোগ আলাদা, সে তো মিলিয়ন বলেছে। হ্যাঁ, এটা ধরতে পারেন। হ্যাঁ, এটা আচ্ছা, ওখানে আমার বলা উচিত ছিল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। কেন আজ পর্যন্ত তো একদম সম্মান নিয়ে বলতেছি, এবং যেহেতু তারেক জিয়া বলছে গঠনমূলক সমালোচনা করতে, সেই জন্যই কিন্তু আমি এটা তুলছিলাম, যে উনি কিসের ভিত্তিতে 2 সপ্তাহের মধ্যে তার ডিসিশন চেঞ্জ করলেন, সেটা কিন্তু আজ পর্যন্ত তিনি বললেন না। সেকেন্ড কথা, এখানে কি বলছে, কূটনীতিক শিবিরের মতে মুক্তিযুদ্ধকে সামনে রেখে খালেদা পুত্র এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছেন। 1, দেশের বিরাট সংখ্যক স্বাধীনতা সমর্থক মানুষের পাশে চেষ্টা পাওয়া। 2, ভারতকে বার্তা দেওয়া। প্রশ্ন হচ্ছে, এর সাথে আমি এখন এটা লিঙ্ক করি। কার লিঙ্ক করবো? জয়শঙ্কর আসলো না, জয়শঙ্কর একটা চিঠি দিছে
এই চিঠি তো বাংলাদেশ সমস্ত পেপার পত্রিকা আসছে। নরেন্দ্র মোদী কি বলছে, আমি আপনার সাথে বাংলাদেশে কাজ করতে আগ্রহী। না এটা না সাহেব ভাই, আমি এখানে একটু আপনাকে কারেকশন দিই। বলেন। যখন আপনার কাছে আসবে, যখন জামাত ইসলামের কাছে আসলো বা ইন্ডিভিজুয়াল ইলিয়াস ভাইয়ের কাছে, তখন তারা বলবে যে আপনাদের সঙ্গে আমরা কাজ করতে আন্তরিক, যদি বা দেশের মানুষ দায়িত্ব দেয় আপনাকে। না, এখানে কথা আছে ভাই, যখন রাষ্ট্রপতির কাছে যখন লেখা হয় না আপনাদের সাথে মানে কি, মানে বাংলাদেশের সাথে, আমরা যেটা বারবার বলছি, আমরা কিন্তু একটা জিনিস দেখেন আমাদের এই আগে উত্তরটা দিয়ে নিই। সো আমি সেদিন যেটা বলছি যে 3টা কারণে জনাব তারেক রহমানের তার বাবা মার এইখানে কিন্তু খুব সুন্দর করে বলছে। ভাই যেটা বললো, আমি না প্রথমটাকে আপনি সরি বলতেছেন কিনা ইয়েটা দেয়, ওই যে ওটা ট্রিটি বাদ দেওয়া, ট্রিটি না দিয়ে হয়তো আন্ডারস্ট্যান্ডিং, এই জন্য আমি একদম সরি বলতেছি এবং অন্তরস্থল থেকে ক্ষমা প্রার্থনা ঠিক আছে। করতেছি। বিএনপি কি বলছে নাকি যে আমি তো পুরোনো বিএনপি কে না বলতে চাই, চাঁদাবাজি করব? এটা বলছে বিএনপি। আমি বিএনপি চাঁদাবাজ, আমি বিএনপি কে না বলতে চাই। এটা কি BNP আপনাকে বলছে? হ্যাঁ বলবো, আপনি হ্যাঁ বলার সুযোগ রাখছেন। হ্যাঁ, বললাম তো। এনসিপি ফেসবুকে ঘোষণা দেয়নি, আমি তো বললাম। লাইভে এসে বলেনি 32 নম্বরের আমি তো প্রত্যেকটা ইট আমি তো খুলে নিতে হবে, এটি বলেনি। আমি এনসিপিটা মনে করেন সমালোচনা আপনি মেনে তো নিচ্ছি। পরিবর্তনের কথা বলছেন, মেনে নিচ্ছি। নয়া বন্দোবস্তের কথা বলছেন। নয়া বন্দোবস্ত কি না, আপনি আরেকজনের আপনি বিএনপির পজিশনটাকে কিভাবে দেখেন এটা? কোনটা? যে চাঁদাবাজিটা কার দখলে? আপনি দেখেন সমুদ্রের সাথে অ্যাকোরিয়ামের তুলনা হয় না। এখন অ্যাকোরিয়ামে অল্প মাছ থাকবে, সুন্দর লাগবে দেখতে। এখন বিএনপি বড় দল, তার সাংগঠনিক অবয়ব বড়, এজন্য বেশি চাঁদাবাজ মনে হয়। এনসিপি ছোট দল, এজন্য এই জায়গায় অল্প কিছু চাঁদাবাজ জন্ম নিয়েছে। এনসিপি যখন বড় দল হবে তখন এনসিপিও বড় চাঁদাবাজের দল হবে। সুতরাং আপনি বলেছিলেন কি অভ্যুত্থান পরবর্তীতে আপনি বলেছিলেন নয়া বন্দোবস্ত, রাজনীতির নতুন ধারণা। রাজনীতির নতুন ধারণা কি এটা যে 71 সাথে আপোষ করবেন আপনি? বিএনপি ভুল করেছে তাই বলে আপনিও কাউন্টার ভুল করবেন? আমি তো বিএনপিকে সাধুবাদ জানাই না যে তারা জামাতের সাথে জোট করে তারা ভালো কাজ করেছে। হ্যাঁ, জামাতের সাথে জোট করে তারা খারাপ কাজ করেছে, তাই বলে তো আপনিও পাল্টা খারাপ কাজ করলেন। তাহলে নয়া বন্দোবস্তের কি হলো? নতুন বাংলাদেশের ধারণা কি হলো? সেকেন্ড রিপাবলিকের কি হলো? সেকেন্ড রিপাবলিক অর্থ কি? কোনো না কোনোভাবে ক্ষমতায় যাওয়া। কোনো না কোনোভাবে ক্ষমতায় যাওয়ার জন্য যদি আপনি জামাতের সাথে জোট করেন, নিশ্চয়ই আপনি আপনার পলিটিক্যাল আইডেন্টিটি প্রতিষ্ঠার আগে সেই আদর্শে বিলীন হয়ে গেলেন। শান্ত, আমি আপনার সমালোচনা করছি, আমার মনে হয় এটা, আপনি সেটি নেবেন কিনা সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার কাছে এটি মনে হয়। আরেকটি কথা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনিয়ে বিনিয়ে কথা বলেছে। দেখুন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি একটা আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত। ধরেন এখানে তারেক রহমান অপরাধ করতে পারে, আমি অপরাধ করতে পারি। এখন অপরাধ আমরা দুইজনের যে কেউ অপরাধ করলাম, রাসেল সাহেব এসে আমাকে পিটিয়ে মেরে ফেললো, এটা হবে? এটা করবে না? আমাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীতে তুলে দিয়ে আইনি মীমাংসার পথে যাবে। এখন একটি রাজনৈতিক দল নিষিদ্ধের দাবিতে আপনারা কখনো ধানমন্ডি 32 নম্বরে ভাঙবেন, কখনো প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবেন, কখনো শাহবাগকে আটকে দিবেন, এটা ঠিক না? তারা বলেছে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি সমাধান করা উচিত। এখন মবের মাধ্যমে যদি ধানমন্ডি 32-এ তো সবগুলো বুলডোজার গিয়েছিল বিএনপির নেতা কর্মীদের, এই বিষয়ে কি বলবেন? সব কোনটা বিএনপির নেতা কর্মী? আমি নাম ধরে বলছি, ইশাক সাহেব পাঠিয়েছে বুলডোজার। ইশাক আহমেদ সবগুলো বিএনপির বুলডোজার যায়নি। হ্যাঁ, ওখানে সিটি কর্পোরেশনের প্রশাসককে সিটি কর্পোরেশনের বুলডোজার বাইর করার ক্ষমতা ইশাকের কেন? না, সিটি কর্পোরেশন না, মানে প্রাইভেট বুলডোজার গিয়েছে। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, অনিয়ারে বলছি ইশাক সাহেব বুলডোজার পাঠিয়েছে। আমরাও তো দেখেছি যে, আমার কথা শোনেন, এখানে এটাকে আপনি অন করেন। কোনটা? এই যে বুলডোজার পাঠানো এবং সারা বাংলাদেশ এনসিপি পাঠায়নি, এনসিপি পাঠায়নি, মানে অনেকে গিয়েছে। হ্যাঁ, এনসিপি ফেসবুকে ঘোষণা দেয়নি, আমি তো বললাম। লাইভে এসে বলেনি 32 নম্বরের প্রত্যেকটা ইট খুলে নিতে হবে, এটি বলেনি। আমি এনসিপিটা মনে করেন সমালোচনা মেনে নিচ্ছি। পরিবর্তনের কথা বলছেন, নয়া বন্দোবস্তের কথা বলছেন। নয়া বন্দোবস্ত কি আরেকজনের? আপনি বিএনপির পজিশনটাকে কিভাবে দেখেন? কোনটা? বিএনপি ভুল করেছে, আপনি এনসিপি তো নয়া বন্দোবস্তের কথা বলেছেন। দুইটাই বলেন। আপনি তো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন মানুষকে। এই স্বপ্ন দেখিয়ে তো আপনি ক্ষমতায় যাওয়ার জন্য জামাতের মতো 71 এনসিপির সমালোচনা আমি নিচ্ছি। আমি তো সেটাই বলছি। আপনি বিএনপি সবটা বলেন। লিডার অফ বিএনপি, আমি বলছি বিএনপি খারাপ কাজ করেছে, আওয়ামী লীগ খারাপ কাজ করেছে। আপনি তো মানুষকে নতুন স্বপ্ন দেখিয়েছেন, আপনি তো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, আপনি তো সাম্যের বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। আপনি কেন জামাতের সাথে জোট করবেন? আপনি নিজস্ব ক্ষমতার বলে দাঁড়াননি কেন? জনগণ তো আপনাদের ডাকে কোটি কোটি, হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি রাস্তায় নেমেছিল, বুক পেতে দিয়েছিল গুলি নেওয়ার জন্য, গুলি নিয়েছে, আপনাদের উপরে বিশ্বাস করেছে। আপনারা তো বিশ্বাস ভঙ্গ করে জামাতের সাথে ওই জামাতের লুঙ্গির নিচে ঢুকে গেলেন। ভাই, এখন তো এনসিপি খুঁজে পাচ্ছি না, এখন তো জামাত জোট বলে, এনসিপি বলে না ভাই।
এনসিপি নিয়ে তো আমাদের স্বপ্ন ছিল, আমিও এনসিপিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হোক, রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হোক, মধ্যমপন্থী একটি রাজনৈতিক দল হিসেবে তারা মানুষের কথা বলুক, এটি আমিও চেয়েছিলাম। আমার মনে হয় আমার মতো সবাই চেয়েছিল। কিন্তু আপনি নতুনের স্বপ্ন দেখিয়ে আপনি তো দেখিয়েছেন কলা, খাওয়ালেন মূলা। এটা তো প্রতারণা ভাই, এটা তো করতে পারেন না। বিএনপিকে আমরা না বলবো কি করে না বলবো? বিএনপি আওয়ামী লীগকে আমরা না বলবো কেন? আপনি তাদের চেয়ে ভালো হতে পেরেছেন? আপনি তো জন্মেই অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছেন, আপনি জন্মসূত্রেই তো খারাপ হয়ে গেছেন। তারা তো একটা সাস্টেন টাইমের পরে গিয়ে নষ্ট হয়েছে, আগে তো তারা দাঁড়িয়েছে, আপনি তো উঠে দাঁড়াবার আগেই নষ্ট পথে হেঁটে গেছেন সেই জায়গাটি। সুতরাং মব করে নিষিদ্ধ না, আইনি প্রক্রিয়ার মাধ্যমে গেলেই বেটার হতো আমার মনে হয়। এখানে ওই যমুনা ঘেরাও করে কাউকে নিষিদ্ধ করতে বাধ্য করা, কাউকে পদত্যাগ করতে বাধ্য করা, এটাও আরেক ধরনের ফ্যাসিজম। শোনেন, এক ফ্যাসিজমের সংজ্ঞা কি? আপনি হাসিনা তো ফ্যাসিস্ট না, ফ্যাসিজম একটা ধারণা, এই ধারণার মধ্যে হাসিনা ঢুকে গিয়েছিল। আপনারা এনসিপিও তো একটা ফ্যাসিজম, ওই ধারণার মধ্যে ঢুকে গেছেন। আপনার কথা মানতে বাধ্য করেছেন উপদেষ্টাদেরকে, আপনার কথা আপনারা কোর্টে মব করেননি, কোর্টেও তো আদালতকে প্রেশার দিয়ে আপনারা রায় বদল করেননি। নির্বাচন কমিশনের ঘাড়ের উপরে পা রেখে শাপলা কলি নেননি, শাপলা ছাড়া যাবেন না, শাপলা ছাড়া যাবেনই না। আপনারা যদি ডেমোক্রেটিক হন, আপনারা যদি লিবারেল হন, আপনারা যদি নতুন হন, আরে ভাই আপনারা মূলা মার্কা নিতেন, যেটা দেয় সেটা নিয়ে জনপ্রিয় হতেন। প্রতীক ধরে রিজিডনেস কেন দেখাইলেন? তার মানে আপনারা তো 5 আগস্টে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, আমরা আরেকটা ফ্যাসিস্ট রিজিমে ঢুকেছি, উইদাউট হাসিনা একটা লেট ফ্যাসিজমে ঢুকে গেছি। কারণ কি জানেন, আমি একজন গণমাধ্যম কর্মী, আমি কিন্তু নির্ভয়ে কথা বলতে পারছি না, আমি ভয় পাচ্ছি। প্রথম আলো ডেইলি স্টারে আগুন দেয়া হয়, আমি গণমাধ্যম কর্মী, কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন এবং রেডিও ক্যাপিটালে হামলা হয়েছিল, মব করা হয়েছে। আমার প্রথম আলো ডেইলি স্টারে আগুন দিয়েছে, ওখানে এনসিপির নেতাকর্মীরা গিয়ে উদ্ধার করেছে, শাহবাগ থেকে অবস্থান নিয়ে তারা ঘোষণা দিয়েছে চলেন ভেঙে দাও। তাহলে তাদের বিরুদ্ধে আপনাদের নৈতিক অবস্থান? আমাদের নৈতিক অবস্থান একেবারে লিখিত স্টেটমেন্ট আছে, লিখিত স্টেটমেন্ট। আমরা তো সেখানে গিয়েছি, আমাদের আহ্বায়ক সেখানে গিয়েছে, বিএনপি সেখানে কে গিয়েছে? বিএনপি যাবে কেন? বিএনপি কি মব করেছে? এটা রাষ্ট্রের কাজ। সাইদ খান, আমি রাষ্ট্র জানে না, রাষ্ট্র তো বিএনপির হাতে। কালের কণ্ঠ, আমাদের সবাইকে সমান সময় দিতে হবে, রাষ্ট্র তো বিএনপি চালায়। এগুলোতে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হিসেবে শুধুমাত্র এই জায়গায় না, সকল গণমাধ্যমে প্রেসার ক্রিয়েট করা। প্রত্যেকটা জায়গায় তো যারা গিয়েছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কোথায় বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? কোথায়? এই যে ডেইলি স্টার বললাম, ডেইলি স্টার রিপোর্ট আছে। হাসনাত আব্দুল্লাহকে তো সময় টেলিভিশনে হুমকি দেওয়ার অপরাধে তিনি ক্ষমাও চেয়েছেন। আর সময় টেলিভিশন গিয়ে ভাঙচুর করছে যুবদল নেতা কে? 5 আগস্টে তাইলে মব হয়েছে, 5 আগস্টে মব হয়েছে, এই জুলাই গণঅভ্যুত্থান তাহলে মব। আপনি তো বললেন। কেন আমি বলবো? আপনি তো বললেন। কেন আমি বলবো? কাউকে জোর করে হাসিনাকে জোর করে পদত্যাগ করানো কি ভুল হয়েছে? সাইদ খান, আমি তো সেটা বলছি না, আপনার বক্তব্য তো সেটা বোঝা যায় যে সেটা বললেন। জনাব সাইদ খান, 5 আগস্ট তো অনেক ইনফ্রাস্ট্রাকচারে হামলা হয়েছে 5 আগস্ট পর্যন্ত, সেটি তো অভ্যুত্থানের পার্ট, সেটি তো অভ্যুত্থানের পার্ট। কিন্তু 5 তারিখের পরে আপনার এনসিপি, তখন তো এনসিপি জন্ম নেয়নি, তখন ওই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে মব হয়নি? বলেন, আমি তো বললাম যে মব হয়নি, আমি তো বললাম প্রশ্ন ছিল, একটা বলেন কেন? জনাব সাইদ খান, প্রবাসী সবাই খারাপ তাই বলে শুধু সমালোচনা করবে এনসিপি না? এনসিপির সমালোচনা তো অবশ্যই করব, বাকিদেরটা করবেন না। আপনি তো নতুন বন্দোবস্ত দিবেন রে ভাই, আপনি বলেছিলেন। বিএনপি কি বলছে নাকি যে আমি বিএনপি কে না বলতে চাই, চাঁদাবাজি করব? আমি বলছি বিএনপি, আমি বিএনপি চাঁদাবাজ, আমি বিএনপি কে না বলতে চাই। এটা কি বিএনপি বলছে? হ্যাঁ বলবো, আপনি হা বলার সুযোগ রাখছেন। আপনি 71 আমার কথা হচ্ছে, আমি তো আপনার যুদ্ধাপরাধীদের সাথে আপোষ করে ফেললেন, আপনাকে ভালোবাসার সুযোগ দিলেন কই? আপনাকে ভালোবাসার সুযোগ দিলেন কই? আমার একটা প্রশ্ন ছিল, প্রবাসী পোস্টাল ব্যালটে আপনি দেখেন, পোস্টাল ব্যালটটি যেভাবে দেয়া হয়েছে, এখানে 1 নম্বরে একেবারে উপরে রাখা হয়েছে দাঁড়িপাল্লাকে, এবং এই মুহূর্তে যদি 2-3টে রাজনৈতিক দল, শাপলা কলিকে দেওয়া হয়েছে ব্যাক পেজের টপে রাখা হয়েছে হাত পাখাকে, হ্যাঁ, এবং নিচের দিকে একেবারে শেষ দিকে রাখা হয়েছে শাপলা কলিকে। যখন এভাবে ব্যালটটি ভাঁজ দেওয়া হয়েছে, তখন ধানের শীষের গোড়া পড়েছে নিচে, ভাঁজের নিচে ধান পড়েছে উপরে। এই ব্যালটটি অনেক হার্ড পেপার, প্রবাসীরা ভোট দিয়ে যখন দিবে তখন ধান উপরে গোড়া নিচে, তো ভোট দিলে তো ওটি ভেঙে যাবে, এই ভোট তো বাতিল হবে। আমার কাছে মনে হয় এটিও একটি মানে কনস্পিরেসির পার্ট। হ্যাঁ, না হয় আপনি লটারি পদ্ধতিতে করতেন, আপনি তো এটা এখানেও এক ধরনের বৈষম্য করেছেন। বৈষম্য মুক্ত বাংলাদেশে নয় বৈষম্য, এটা মেটিকুলাস বৈষম্য মনে হচ্ছে আমার কাছে। এবং আমি মনে করি নির্বাচন কমিশনে এবং প্রবাসীরা কিন্তু
এম্বাসিতে অভিযোগ করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু নির্বাচন কমিশনকে অবহিত করেছে, তারা বলেছে অ্যালফাবেটিক্যালি দিয়েছে। তো অ্যালফাবেটিক্যালি দিতে আপনারা কে বলেছে? আপনি একটি বড় রাজনৈতিক, আপনি নামকে আসতে হাতছড়ি না পানছড়ি সেগুলোকে রাখলেন সুবিধাজনক জায়গায়, প্রতিষ্ঠিত একটি দলের একটি প্রতীককে আপনি ভাঁজের উপরে রাখলেন, এবং সেই ভাঁজ 2-3 বার খুললে প্রতীক শেষ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, তখন আপনি ভোট কাউন্ট করতে পারবেন? হ্যাঁ, হয়তো এগুলো সমস্যা হবে না, কিন্তু যেহেতু প্রশ্ন উঠেছে আমি মনে করি ধন্যবাদ আপনাকে। আমি তো তারেক রহমান তার কাছে যেতেই চাই আসলে, এটিকে আমলে নেওয়া উচিত। হ্যাঁ, জি। সাইদ খান অনেকগুলো প্রশ্নের দিয়েছেন যে ফেসিবাদ তাড়িয়ে আবার নব্য ফেসিবাদের দিকে আমরা ঝুঁকছি কিনা, আপনি কি মনে করেন? না, আমি নব্য ফ্যাসিবাদে ঝুঁকছি বলি নাই, আমি বলেছি 5 আগস্ট শেখ হাসিনা পালিয়েছে এক ফ্যাসিস্ট, 6 আগস্ট 8 আগস্টের পরে আমরা আরেক ধরনের ফ্যাসিজম পেয়েছি, যেটা উইদাউট হাসিনা একটা আপনি কি ফ্যাসিজম, তাই মনে করেন? এবং যেমন সেই তাই- ফ্যাসিজম হচ্ছে এই এনসিপি ওয়ালারা করেছে, মব করেছে। গেল 3টি নির্বাচনের মতো বোঝাপড়ার কোনো নির্বাচন দেখতে চায় না জামাত, তাই আগামী নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো মেকানিজম কেউ করে তাহলে তাদেরকেও দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হবে। কঠিন কথা। জামাতের আমির সাহেব যে কথাটা বলেছেন, আমি 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 যদি মনে করি যে উনি যে গেলেন, মানে আমাকে অ্যাটলিস্ট গোটা 2-3 টক শোতে আমাকে এই কথাটা ফেস করতে হয়েছে। আমি এক্স্যাক্টলি ওনার রিপোর্টটা পড়িনি, মানে ওনার বক্তব্যটা। উনি যখন আমাদের পার্টির চেয়ারম্যানের সাথে যখন দেখা করতে গেলেন, সেখানে নির্বাচন পরবর্তীতে মানে একটা জাতীয় সরকার গঠনেরও তো একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। নির্বাচনের পরে বসে এরপর নির্বাচন মানে সরকার গঠনের বিষয়ে কথা বলবে, এমন বিষয়টা ছিল। বিষয়টা এরকম ছিল না? আচ্ছা, যদি তখন আমার প্রশ্ন ছিল, বিং এ সিটিজেন, আমার তো দলের পরিচয়ের বাইরে তো আমার একটা নাগরিক পরিচয় তো আছে, নাগরিক ভাবনা থাকতে পারেন, এটা তো আর আমি মানে ইট ইজ নট সোল্ড নাকি, এটা তো আমার আছে। তা আমার বক্তব্য হচ্ছে, যদি সবাই যদি জাতীয় সরকারে চলে আসে, পার্লামেন্টে বিরোধী দলের অস্তিত্ব থাকে নাকি? তো এটা হাসিনা মার্কা পার্লামেন্ট হয়ে যায়, অর্থাৎ বিরোধী দলের নেতা তিনি হবেন বিশেষ দূত প্রধানমন্ত্রী, তারা হবে মন্ত্রী, যা হয়েছে জিএম কাদের, আনিসুল মাহমুদ ঠামুদেরা ছিলেন না। আমরা তো ওই জায়গাটায় ফেরত যেতে চাই না। এই 5ই আগস্টের যেই কার্যকর সংসদ 5ই আগস্টের যে একটা অভ্যুত্থান হলো, এত মানুষের আত্মদান, এত মানে এটা তো নারী, মানে আমরা তো নারীদের কথা ভুলে যাই, খালি ছাত্র জনতা বলি, এদের আমাদের অনেক নারীর অবদান ছিল বিগত অভ্যুত্থানটায়। মানে সকল শ্রেণী পেশা, পুরুষ নারী সবাই মিলে সবাই এটাকে নিজেদের দায়িত্ব মনে করেছিলেন এই ফ্যাসিস্ট সরকারটাকে ক্ষমতা থেকে নামানোর জন্য। তো তার সেই আকাঙ্ক্ষার পরে কি আমরা আবার ওই একটা আমি ডামি সরকার নাকি, মানে কি কোনো বিরোধী দল থাকবে না? হোয়াট ইজ দিস? এটা কোনো কথা হলো নাকি? বিরোধী দল থাকবে, শক্তিশালী বিরোধী দল থাকবে, সরকারকে আপনি অ্যাকাউন্টেবল করেন, সরকারের পলিসিগুলোকে ট্রান্সপারেন্সির মধ্যে আনার চেষ্টা করেন, চাপ সৃষ্টি করেন, তাই না? তাহলে তো একটা ভাইব্রেন্ট মানে পার্লামেন্ট হতে পারে। বিরোধী দল তো সারা পৃথিবী তো মানে উন্নত দেশগুলোতে বিরোধী দল তো একটা মানে সরকারের অংশ এক হিসাবে, বিরোধী দল ছাড়া তো সরকার হয় না, সরকার না থাকলে বিরোধী দলও হয় না। তা আমরা সেই জায়গাটিতে না, যে ওই সপ্তাহখানেক আগে শুনলাম যে মানে আকাঙ্ক্ষা শুনলাম যে জাতীয় সরকার নির্বাচনের পরে সবাই মিলে একটা সরকার গঠন করার কথা শুনলাম। অন দ্য আদার হ্যান্ড 1 সপ্তাহ পরেই যখন আবার এই কথাটা, যেটা এটা আমার কাছে খুব ডিসেন্ট মনে হয়নি। আই মাস্ট সে ডিসেন্ট, নট সাউন্ড ডিসেন্ট না। মানে পালাতে হবে কেন? আরে আমরা কি বানের জলে ভেসে আসা পার্টি নাকি? ওয়াই? আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা মানে এই জায়গায় আসিনি নাকি? আমরা কি এন্টি পিপল রোল নিয়েছি? অবশ্যই। যারা এন্টি পিপল রোল নেবে, যারা গণবিরোধী অবস্থান নেবে, জনগণের শত্রুতে পরিণত হবে, তাদেরকে তো পালাতে হবে, যুগে যুগে পালাতে হয়েছে সব সময়, নতুন কোনো ব্যাপার না। কিন্তু বিএনপি ইজ এ প্রো পিপল পার্টি, আই মাস্ট সে। আমাদের পার্টির নেতা তারেক রহমান এই পর্যন্ত যতগুলো এখনও তো বিশদ, যেহেতু নির্বাচনের ফর্মালি এটা মানে এখনও মানে কার্যক্রম শুরু হয়নি, আমাদের পার্টির স্তরেই আপনারা জানতে পারবেন। মিন হোয়াইল আমাদের প্লেজেস, আমাদের প্রমিসেসগুলো আমরা তো মানে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য তো আমরা অনেকগুলো দফাদাবি পেশ করেছি। এর বাইরে আমাদের পার্টির চেয়ারম্যান তিনি কৃষকদের নিয়ে, সাধারণ জনগণকে দিয়ে, নারীদেরকে নিয়ে, স্বাস্থ্য নিয়ে নানা ইস্যুতে তিনি অনেকগুলো পরিকল্পনার কথা ইতিমধ্যে প্রকাশ করেছেন। তিনি তো বলেছেন যে আমাদের একটা পরিকল্পনা আছে, সেটা কি জনগণকে নিয়ে, দেশকে নিয়ে, তাই না? তো সেইগুলো এগুলো যদি আপনি যদি মনে করেন, উনি বলেছেন যে প্রায় 20,000 মতো মানে খাল এগুলো সব দখল হয়ে গেছে, এগুলো জলাবদ্ধতা দূর করতে হবে, এগুলোকে নাব্যতা আনতে হবে, সচল করতে হবে। আপনি যদি বলেন যে না 20,000
কাজটা আপনি এই বছর করেন না পরের বছর থেকে করেন ইত্যাদি ইত্যাদি, আপনি পলিসি শুধু আপনি মানে ডিবেট করতে পারেন, কিন্তু এখনই তো কথা বলার জন্য রাইট টাইম না। ইনফ্যাক্ট আমার কাছে যেটা মনে হয়েছে, আমি গতকালকে এক জায়গায় একটা আলোচনায় বলেছি, সেটা হচ্ছে তাদের মধ্যে তিনটা জিনিস কাজ করছে। তিনটা জিনিসের মধ্যে একটা হচ্ছে যে তারা তারেক রহমান দেশে আসার আগ মুহূর্ত পর্যন্ত একটা হাইপ তোলার চেষ্টা করেছেন, যদি আমরা ক্ষমতায় যে আমরা নারীদের জন্য এটা করব, আমরা যদি ক্ষমতায় যে আমরা এটা করব ওটা করবো ইত্যাদি। অর্থাৎ ক্ষমতায় যেতে পারি, জামাত ক্ষমতায় যেতে পারে, জামাত সরকার গঠন করতে পারে, এই ধরনের একটা হাইপ দেওয়ার তারা চেষ্টা করেছে। আচ্ছা গেল এক, সে তারেক রহমান আসার পরে সেই হাইপ শেষ। অফকোর্স, আই মাস্ট সে অফকোর্স। আচ্ছা গেল এক, এখন তারা নতুন করে যেটা বললেন, প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, অথচ এই অভিযোগটা পত্রপত্রিকা না শুধু জামাত বলছে, এনসিপি বলছে, এটা সবাই বলছে। আসছি, এটা একটা ট্যাকটিক্স, আমি মনে আই মাস্ট সে দিস ইজ এ ট্যাকটিক্স। তাদের একটা একটা নির্বাচন কেন্দ্রিক ট্যাকটিক্স, এই ট্যাকটিক্সটা আমি খুব খারাপ করতে, রাজনৈতিক কৌশলগুলো খেলা, তাই না? আপনি কত চমৎকার স্ট্র্যাটেজি নিতে পারেন, ট্যাকটিক্স গ্রহণ করে দেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। এর আগে অভিযোগটা কী ছিল? প্রশাসনে জামাতের ভার, প্রশাসন নানা জায়গায় জামাত ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে এবং জামাত প্রভাব বিস্তার করে, এই ধরনের অভিযোগ ছিল। এখন তারা যেটা কৌশলগতভাবে চিন্তা করলো যে এইটা উড়াই দিতে হবে, অর্থাৎ সোজা কথা মানে টার্ন দ্য টেবিলটা এখন উল্টাই দিতে হবে। তো তারা গেলে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করলো। এটা কেন বিএনপির বিরুদ্ধে অভিযোগ করলো? যেটা তারা বুঝতে পারছেন, অ্যাসেস করতে পারছেন নির্বাচনী ফলাফলটা, তারা যেভাবে জনগণকে যেভাবে একটা ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করেছেন, ওই জায়গাটিতে 25শে ডিসেম্বরের পরে, 30শে ডিসেম্বরের পরে, 31শে ডিসেম্বরের পরে, মানে কথাগুলো প্রথমত তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে লাখো লাখো জনতার যে মানে উচ্ছ্বাস ঢেউ, দ্বিতীয়টা হচ্ছে আমাদের পার্টির চেয়ারপারসন, ইমিডিয়েট পাস চেয়ারপারসন, তার ইন্তেকালের পরে যেই মানে আপনার জানাজার নামে জনগণের যে মহামিলন ঘটেছে সারা দেশে, এই ধরনের একটা পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরে তারা ধরে নিয়েছে যে হাউ দ্য সাপোর্ট বিএনপি হোল্ডস। এটা বোঝার পরে তখন তারা চিন্তা করলেন যে তাহলে এটা যদি বলে রাখি, তাহলে নির্বাচন যদি ফলাফল খারাপ হয় তাহলে বলতে পারবো যে আমরা তো আগেই বলেছিলাম প্রশাসনের মধ্যে বিএনপি ভর করে ফেলছে, প্রশাসনের সব বিএনপি, এই জন্য আমাদের ফলাফল খারাপ হয়েছে। একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো ছাত্র যখন লেখাপড়া ভালো থাকে না, প্রিপারেশন ভালো থাকে না, তখন কী বলে মাথা ব্যথা করে, পড়তে মানে শরীরটা ভালো লাগতেছে না, মানে নানা ধরনের অজুহাত, তার মানে পরীক্ষা তো ভালো হবে না। এখন জামাতে একটা আগাম একটু কিছু দিয়ে রাখতেছে, নির্বাচনে যখন ডাব্বা মারলে তখন কি করবে? যেসব ছেলেরা যখন পরীক্ষার ডাব্বা মারার আগে শরীর ভালো না, এটা না মুখ না, নানান কথা বলে, আসলে তাদের প্রিপারেশন নেই। জামাত যেটা অ্যাডভান্স স্ট্র্যাটেজিতে বলছে যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, ধরে নিচ্ছে যদি নির্বাচন খারাপ হয় তাহলে বলবো যে এটা ইঞ্জিনিয়ারিং করছে, আগেই বলে রাখছে। এরপরে যদি আরেকটা কথা বলছে যেটা সবচেয়ে অ্যালার্মিং, তাদের নায়েবে আমির সাহেব গতকাল বা গত পরশু বলেছেন, সেটা বলেছেন যে নির্বাচনে তারা এর আগে নির্বাচন তারা কি বলে 2007 নির্বাচনের আলামত দেখতে পাচ্ছেন। এই 2007টা কি? 2007টা তো একটা 111, 2007টা কি? 2007টা হচ্ছে সকল নির্বাচনের আয়োজন ছিল। নির্বাচনের আয়োজনের মধ্য থেকে হঠাৎ করে হুসেইন মোহাম্মদ এরশাদের মনোনয়ন যখন বাতিল হয়ে গেল, তখন আওয়ামী লীগ একটা প্লি খুঁজে পেল এবং বললো কি এই নির্বাচনে যাওয়া যাবে না, এই পুরো প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, মানে এখন যেরকম বলতেছে, অতএব নির্বাচন বয়কট করলাম, উইথড্র করলাম, মার্কা টার্কা গেছে, পোস্টার লাগেছে, সব কিছু হয়ে গেছে, অল অন এ সাডেন তারা ব্যাক আউট করলো। একটা থ্রেট, প্রচ্ছন্ন একটা থ্রেট তারা দিয়ে রেখেছে, যদি দেখে যে ফলাফল খুব ভালো না, আগাম বলে রাখলো। কিন্তু এটা জনগণকে এত আতঙ্কের মধ্যে রাখার দরকারটা কি? জনগণ তো দীর্ঘদিন একটা নির্বাচন তো বঞ্চিত, একটা নির্বাচন হওয়া দরকার, একটা নির্বাচিত সরকার দরকার, একটা নির্বাচিত পার্লামেন্ট দরকার। আপনি সে গভর্নমেন্টটাকে অ্যাকাউন্টেবল করেন না, সে গভর্নমেন্টটাকে হেল্প করা দরকার। এখন সত্যি কথা, আমরা যদি দেশটাকে সবাই মিলে তো আমাদের গড়তে হবে, ভালোবাসতে হবে দেশটাকে, তাহলে আমরা কি করতে পারি? সবাই মিলে একটা নির্বাচিত সরকার আসার পথকে প্রশস্ত করি, জনগণ যাকে ভোট দেয় তাকে আমরা ওয়েলকাম করি, এবং সেই সরকারকে আমরা জবাবদিহিতার মানে প্রতি মুহূর্তে জবাবদিহিতার মধ্যে রাখবো, এবং এমন একটি ব্যবস্থা করব যে সরকারকে প্রশ্ন করা যায়, প্রতি পদে পদে প্রশ্ন করা যায়। কারণ প্রশ্নহীন রাষ্ট্র, প্রশ্নহীন সমাজ আসলে কোনো গণতান্ত্রিক সমাজ নয়। সেই জায়গাটা নাই, সেখানে তো অন্তত এনসিপি জোট করুক, বিএনপির মতো বড় দলের কেন জোট লাগতেছে এটা আমার কাছে বোধগম্য না, আমার কাছে মনে হয় না।
দীর্ঘদিন তাদের সাথে মাঠে যারা রাজনীতি করেছে, তাদের সাথে মাঠের রাজনীতি কি, যারা তার জোটে যোগ দিছে, জি, যতগুলা দল যোগ দিছে, টোটাল যতগুলা দল যোগ দিছে, আমার কাছে মনে হয় না দল প্রতি 200 করে লোক পাবেন আপনি, বা 500 করে লোক পাবেন। সুতরাং আন্দোলন সংগ্রামে তো তারা ছিল, আন্দোলন তো আমরাও করছি, টকশোটা একটা আন্দোলন। আপনি না বিএনপির সাথে ওই আজিজ ভাই যে লেভেলটা আছে, উনিও তো একটা পার্টি করে, একটা পার্টির চেয়ারম্যান হয়ে যাবে, সেম স্ট্যাটাস, সারা বাংলাদেশ তারা জানে, বিশ্ব চেনে। ওই এগুলো আপনি সবাই কিন্তু টক শো দিয়ে পরিচিত, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস দিয়ে কেউ পরিচিত না। বিএনপির সাথে যে দলগুলো জোট করেছে আপনি দেখেন হিসাব করে, তো আমি সেদিকে যাচ্ছি না। আপনি জোটের মানে হচ্ছে আমি একটা বড় দল, আমি আপনাকে বললাম আপনার এক্স দলের নেতা, আমি আপনাকে বলছি আপনার আমি দাঁড়ান ইলেকশনে জোটের মধ্য থেকে দিয়া আমার লোকেরে বলতেছি তারে ভোট দিও, তার মানে আপনার ভোট নাই। এটা কোন গণতন্ত্র? আমার দলের আদর্শে যে বিশ্বাসী সেই লোকগুলাকে আমি বলতেছি যে কালকে মজলিস সাহেবকে তোমরা নির্বাচনের দিনে ভোট দিবা। এটা তো আপনি তো গণতান্ত্রিক চর্চা করছেন না, আপনার ইচ্ছা, আপনার ডিক্টেটরশিপ আপনি অ্যাপ্লাই করতেছেন। কোন বিধানে আপনি বলতেছেন? সমমনা, তারা সমমনা হলে তো এক দলই থাকতে পারতো, কাগজে দুই পদের লেখা গঠনতন্ত্রে, আবার আপনি কইতেন সমমনা। এগুলো তো অবান্তর কথা। দ্বিতীয় আসেন, আবার আপনি আপনার দলটা ছেড়ে এসে আমার দলে যোগ দিছেন, আমার দলের প্রতীকে নির্বাচন করতেছেন। আপনি একটা এমপি হওয়ার স্বপ্নে আপনার দলের আইডলের ডাস্টবিনে ছুড়ে দিয়ে আপনি চলে আসছেন। এটা কোন রাজনীতি? নোবডি উইল ট্রাস্ট ইউ। অর্থাৎ আপনি যে পার্চেজেবল কিংবা লোভী কিংবা ক্ষমতার লোভী ইত্যাদি ইত্যাদি, আপনি আপনার আদর্শ নিয়ে থাকলেন না কেন? এই কারণে আমি জোটের রাজনীতি আমি ব্যক্তিগতভাবে 100% গণতন্ত্র বিরোধী। দেশে গণতন্ত্র বলতে কিছু নাই, ক্ষমতায় যেতে হবে। এদেরকে সাথে রাখলে কি হবে? একসাথে থাকবো। কারণ একটা ছুটে গেলে এর বাইরে বর্ণনা দেওয়া শুরু করবে, কোন নির্বাচনে কে কোথায় ইঞ্জিনিয়ারিং করছে, কে কোথায়, এই জন্য এগুলো পকেটে নেওয়া। কোনো আইডিওলজি আছে? আইডিওলজি থাকলে আমি কেন যাব? আমার দলটাকে আমি বলছে জানেন না এখনো কৌশলগত হোয়াট ইজ কৌশল? কৌশল মানে আপনার দলের বিকেই দেয়া। এখনো অন্তত 50-60টা আবেদন করা আছে যারা পার্টি বা পায় নাই, হাইকোর্টে মামলা পেন্ডিং আছে, রেজিস্ট্রেশন পাইতেছে না, আর আপনি সেটাকে বিকেয়ে দিয়া আপনি এখন এমপি হবেন। কারণটা কি? এবং প্রত্যেকে কিন্তু জাস্ট টিভি টকশো দিয়ে পরিচিত, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে পরিচিত না। আমি বড় দলের কথা বলছি না, যারা জোট হিসেবে যুক্ত হইতে গেছে। সুতরাং কারো কারো বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারও আছে। বর্ণাঢ্য ইন্ডিভিজুয়াল, বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার জাস্ট একজন ইন্ডিভিজুয়াল, সেই দলেরও আপনি চেয়ারম্যানরে খুঁজে পাইলে সেক্রেটারি খুঁজে পাবেন না। আমি তো রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে কথা বলতেছি না, বহু দলের, কিন্তু আপনার যে রাজনৈতিক আদর্শ, ইট ইজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল। আপনার কোনো লোক জনসমর্থন নাই, থাকলে তো আপনি যাইতেন না। আবার উল্টা দিকটা আসেন, এনসিপি জোট বানাইছে, সেখানে আপনি দেখেন ওই যে আমার প্রশ্ন করে, এখানে সে প্রশ্ন করছে আপনি কোন দল করেন। মানে আপনি জেনুইন কথা বললে যদি কারো পক্ষে বিপক্ষে যায়, আপনি কি যাত্রাবাড়ির আন্দোলনের কথা মনে আছে জুলাইতে? হ্যাঁ, সেখানে কিন্তু পিওর মাদ্রাসার ছাত্র আন্দোলন করছে, কোনো ইসলামী দলের নেতৃত্ব হয় নাই, মাদ্রাসার ছাত্ররা নামছে, সেখানে ছাত্ররা প্রাণও হারাইছে, তারাও ভোট দিবে। এবং এই ছাত্র সংখ্যা, আপনি যার জন্য আজকে বড় দল হাটাজারি মাদ্রাসা আরো কোন কোন মাদ্রাসার সাথে একটা সমঝোতা করার চেষ্টা করতেছে ভোটের জন্য, অর্থাৎ ভোটের জন্য এদেরকে সবাই ডাকতেছে। কিন্তু এই যে জুলাই আন্দোলন যারা করছে, তাতে মাদ্রাসাতে একটা বিশাল রোড, যাত্রাবাড়ি, সায়দাবাদ, ওই দিক দিয়ে শনি রাখটা পর্যন্ত সবই কিন্তু মাদ্রাসা। এই ভোটগুলা কোথায় যাবে? এই ভোটগুলা তার আদর্শগত কারণেই এনসিপিতে যাওয়ার কথা। 2 নম্বর আসেন, গত 16 বছরে আপনার 4 কোটি ভোটার তৈরি হয়েছে, যেটা আমরা বলি তরুণ ভোটার। এই 16 বছর কিন্তু শুধু আওয়ামী লীগকে ক্ষমতায় দেখছে, অন্য কোনো রাজনৈতিক দলের চেহারা দেখে নাই, বিরোধী দল হিসাবেও দেখে নাই। তাহলে তারা কারে ভোট দিবে? তারা ভোট দিবে নাম্বার 1 আওয়ামী বিরোধী। আওয়ামী বিরোধী বলতে এনসিপি পরিষ্কার। আজকে পর্যন্ত বিএনপি আওয়ামী বিরোধী না, তাহলে তো এনসিপি, আমি বিএনপি আওয়ামী বিরোধী কিনা সেই প্রশ্ন যদি আপনি আমাকে করেন, সেটা তো আমি একটা পার্সোনাল প্রশ্ন করে ফেললেন। আওয়ামী বিরোধী যে শক্তিটা থাকবে, তাকে তো এনসিপিকে বুকে জড়ায় নেওয়ার কথা। জিনিসটা বোঝার চেষ্টা করেন। আওয়ামী বিরোধী শক্তি যেটা
আমি যদি আওয়ামী বিরোধী হই তাহলে তো আমি ওই শক্তিটাকে বুকে জড়ায় নিব। ও কেন আরেক জায়গায় গিয়ে জোট বানাবে? বানাইছে তো সে জোট। আসলে সমঝোতা হয়নি। আসন সমঝোতার বিষয়ে আমি যাচ্ছি না। আমি এমন একটা বড় দল, আমি বুকের ভিতরে জড়াই এনে তারকে বুঝাইতে পারতাম তোমরা যেটা করেছো অসাধারণ কাজ করেছো, এখন তোমাদের কাজ ইয়েস তোমরা এমপি মন্ত্রী হওয়ার যোগ্য, আমরা 25 জন এমপি বানাবো। সমস্যাটা কোথায়? কথার কথা বলছি আমি। আপনি যদি একসেপ্ট করতেন তাহলে তো সে আরেকটা জোট বানাইতো না। তাহলে এখন জোট দাঁড়াইলো বিএনপি জোট বনাম এনসিপি জোট। এবং আপনি যদি বিএনপি জোটের সাথে যারা তাদের কথা বললাম ভোটার নাই, তা না হইলে দল ছাইরে কেউ যায় না, দলটা ছাইরে কেউ যায় না। এবং দল ছেড়ে যারা গেছে এলাকায় অফিস করতে পারতেছে না, এরকম রিপোর্ট আছে। আমি পার্সোনাল নামটা বললাম না, তার ক্ষতি হবে। ভিড়তে পারে না ওখানে, পারবেন না। কারণ আমরা 16টা বৎসর আমি রাস্তায় নির্যাতিত হয়েছি। এখন আপনি জোটের নামে জোটটা অপরাধ থেকে ওই যে খুনসুটি করবেন, কানাঘুষা করবেন, বাজে কথা বলবেন, কমেন্ট করবেন, টকশোতে এসে কথা বলবেন, শুধু ওইটুক বন্ধ করার জন্যে। আর তারাও তার দল বিকে দিয়ে চলে আসছে। আর যারা এনসিপির সাথে যারা জোট করছে আপনি দেখেন তাদের প্রত্যেকেরই কম বেশি ভোটার আছে। আপনি মাদ্রাসা বেসড যদি ধরেন সেখানেও কিছু ভোটার আছে। এখন তরুণ যে 4 কোটি ভোটার, যার কথা আমি বারবার বলতেছি, নির্বাচন যত শুদ্ধ হবে মাঠে প্রতিদ্বন্দ্বিতা তত কঠিন হবে, আমি আপনাকে বলে দিচ্ছি। কারণ ওই যে 4 কোটি ভোটার তারা কিন্তু 5ই আগস্টের পরে মাঠে যে বড় দুটো দল ছিল তাদের অ্যাক্টিভিটিস দেখছে, সেই অ্যাক্টিভিটিস দেখে তারা বিবেচনায় নিবে। কারণ এই দুইটা মাঠের যে বড় দুইটা দল আগে কিন্তু ছিল না, ওই 16 বছর মাঠে ছিল না, 5ই আগস্টের পরে তারা দেখছে। তো 5ই আগস্টের পরে তারা দেখবে যে জুলাই আন্দোলনটাকে যারা ধারণ করে তাদের পক্ষে তারা যাবে। এটা গেল এক। ওই 4 কোটি ভোট তাহলে এনসিপির জোটের পক্ষে যাবে। এটা আপনার অবজারভেশন। আমার ওপিনিয়ন, আমি তো বলতেছি না এটা চূড়ান্ত। 2 নম্বর আসেন, যে 1400 ছেলে মারা গেছে জাতিসংঘের রিপোর্ট এবং 30-40 হাজার আহত হয়েছে, এরা কারা?